পৃথিবীতে পরিণত করতে হয়, তাহলে আমরা কেবল টেকসই বিনিয়োগের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখলে চলবে না। একই সাথে আমাদের জীবনযাত্রাকেও টেকসই করতে হবে। আমরা যদি কম পানি খরচ করি, কম কেমিক্যাল ব্যবহার করি, কম বিদ্যুৎ ব্যবহার করি, আমরা যদি রিসাইক্লিং করি, সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের পার্ট। কিন্তু আমরা যদি যত আছে তার চাইতে আরও বেশি চাই, আরও বেশি চাই, আরও বেশি চাই, তাহলে ইনভেস্টমেন্টের মাত্রাও কিন্তু বাড়তে থাকবে। যখন ইনভেস্টমেন্টের মাত্রা বাড়তে থাকবে, তখন গিয়ে কিন্তু প্রাকৃতিক সম্পদের উপর যে প্রেশারটা পড়বে, এই প্রেশারটা নেয়ার মতন অবস্থায় প্রকৃতি নেই। কাজে টেকসই যদি আমরা করতে চাই আমাদের উন্নয়ন ধারাকে, তাহলে আমাদের বিনিয়োগটাকেও টেকসই করতে হবে, একই সাথে কনজামশনকেও টেকসই করতে হবে। এখানে টেক্সটাইলের কথা বলা হচ্ছে। বাংলাদেশে কিন্তু টেক্সটাইল ক্ষেত্রে বেশ ভালো কিছু উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বিনিয়োগকে টেকসই করতে। এটার অন্যতম বড় কারণ হচ্ছে যে আমরা আমাদের এই টেক্সটাইল প্রোডাক্টগুলো উন্নত দেশে বা অন্যান্য দেশে রপ্তানি করে থাকি। যে সমস্ত দেশগুলো আমাদের থেকে প্রোডাক্ট নেয়, তারা আমাদেরকে কিছু শর্ত দেয় যে এই পরিবেশগত শর্ত তোমাদেরকে মানতে হবে। সেক্ষেত্রে যারা রপ্তানি করেন তারা ওই শর্তগুলো মেনে চলেন। তো আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজ বা শিল্প খাতে পানি ব্যবহারের নীতিমালাটা প্রায় চূড়ান্তই করে ফেলেছি সকলের মতামত নিয়ে। এখন থেকে পানিকে আমরা যেটা মাটির নিচের পানি যে একেবারে বিনামূল্যে পাওয়া, সেটার থেকে আস্তে আস্তে আমাদেরকে সরে আসতে হবে। কালকেই সরে আসতে হচ্ছে না, কিন্তু গ্র্যাজুয়ালি সরে আসতে হবে। আর যত কম পানি ব্যবহার করা যায় এই উৎপাদন প্রসেসে, সেটাকে নিশ্চিত করতে হবে। বাংলাদেশে কিছু কারখানা কিন্তু এগুলো কাজ শুরু করেছে এবং তারা মডেল হিসাবে একেবারেই পানি ছাড়া কেমন করে ডাইং প্রসেসটা করা যায় এটা করবারও চেষ্টা করছে। সেখানে সরকারের অবশ্যই নীতিগত এবং অন্যান্য যে সকল সহযোগিতার প্রয়োজন, সরকার সেটা করবে। আমাদের আরেকটা ক্ষেত্র ছিল শেভরনের ক্ষেত্রে। তাদের কিছু সুনির্দিষ্ট দাবি ছিল, সেই দাবিগুলো অবশ্যই জ্বালানি মন্ত্রণালয় দেখবে। বাংলাদেশের এনার্জি মিক্সটা এখন একটা পর্যায়ে আছে যেখান থেকে একটা উত্তরণের পথের দিকে আমরা যাব, কিন্তু সেটা তো রাতারাতি হবে না। ফলে বাংলাদেশের অভ্যন্তরে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা আমরা নিশ্চিত করব এবং আমদানি নির্ভর যে একটা জ্বালানি খাত আমাদের আছে, সেখান থেকেও রাতারাতি উত্তরণ সম্ভব না, কিন্তু সেখান থেকে আমরা কেমন করে শিফটটা একটু রিনিউয়েবলের দিকে যেতে পারি, সেজন্য সরকার অতি সম্প্রতি রিনিউয়েবল এনার্জি পলিসিটাকে পাশ করেছেন এবং সেখানে সরকার বেশ একটা টার্গেট, অ্যাম্বিশাস টার্গেটই রেখেছে যে 2030 সালের মধ্যে যত এনার্জি আমরা প্রডিউস করি তার 30% আমরা রিনিউয়েবল সোর্স থেকে করব। এটা শুধুমাত্র একটা পলিসি ডিক্লারেশনেই সীমাবদ্ধ না, সরকার কিন্তু সরকারি সকল অফিসকে নির্দেশনা দিয়েছে তারা যেন তাদের আঙিনাতে রিনিউয়েবল এনার্জি প্ল্যান্টটা স্থাপন করে। এটাও সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু কাজটা শুরু হয়ে যাচ্ছে। ফলে আমাদেরকে এমন একটা এনার্জি পাথ বেছে নিতে হবে যেটা পরিবেশ বান্ধব তো বটেই, একই সাথে সাশ্রয়ী। সেজন্য আমাদের এখানে যা প্রাকৃতিক সম্পদ আছে সেটার সুষ্ঠু ব্যবস্থাপনার দিকে আমাদেরকে এগোতে হবে। সবশেষে ছিল টোব্যাকোর বিষয়টা। এখানে হচ্ছে যে সরকার সকল পক্ষের সাথে কথা বলেই এই সমস্ত বিষয়ে আইন করবে বা নতুন আইন সংশোধন করবে। সরকার যেমন ব্যবসার দিকটা দেখবে, সরকার তেমনি জনস্বাস্থ্যের দিকটাও প্রাধান্য দিয়ে দেখবে। কত টাকা আপনার এখানে রেভিনিউ লস হবে, বিনিময়ে যেভাবে চলছি সেভাবে চললে কত টাকা আসলে স্বাস্থ্য খাতে বাড়তি খরচ হবে, সরকার নিশ্চয়ই সবটাই বিবেচনা করে একটা সিদ্ধান্ত আনবে। এখানে কিছু কিছু দেশের উদাহরণ দেওয়া ছিল, তার মধ্যে কিছু দেশ দেখা গেল যে 4.3% সিঙ্গাপুরে নন কমপ্লায়েন্স, সেটা খুব মারাত্মক বেশি বলে আমার মনে হয়নি। আবার কিছু কিছু কান্ট্রিতে নন কমপ্লায়েন্স অনেক বেশি। তো আইন প্রয়োগের দিক থেকে আসলে আমরা যে দেশগুলো আইন প্রয়োগে সফলতা অর্জন করেছে তাদের দিকেই তাকাবো। তো সরকার সকল ক্ষেত্রে, আপনি টেক্সটাইল বলেন, এনার্জি বলেন, টোব্যাকো বলেন, সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেই আইন, বিধিমালা এবং নীতিগুলো প্রণয়ন করে যাচ্ছে এবং